আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বইকিনি.কম এর নিয়মিত আয়োজন লেখক সমাচার। আজকে আমাদের লেখক প্যানেলে উপস্থিত আছেন 24 জুলাই গণ অভ্যুত্থানের কারা নির্যাতিত কবি কবি আবু বকর চৌধুরী। কবি আবু বকর চৌধুরী ইতিমধ্যে দুটি বইয়ের জনক। দুটি বই তিনি লিখেছেন। প্রথম বই কান্ডারি হুঁশিয়ার এবং দ্বিতীয় বই ভণ্ড কবি। আমরা আজকে শুনবো জুলাই গণ অভ্যুত্থানে কারা নির্যাতিত কবি আবু বকরের কথা, কিভাবে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং তার কারা জীবন কেমন ছিল। তার আগে আমরা জানতে চাবো যে কবি আবু বকর সাহেব বর্তমানে কেমন আছেন, সুস্থ আছেন কিনা। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বইকিনি.কম এর দায়িত্বশীলদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখন কবি আবু বকর চৌধুরীর কাছে জানবো যে তিনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন এবং কত তারিখে গ্রেফতার হয়েছিলেন। আসলে জুলাই বিপ্লবের শুরু থেকেই তো আমরা যাত্রাবাড়িতে সক্রিয় ছিলাম। তো যেদিন আমাকে আটক করা হয়েছে, আমার সাথে আমার সহপাঠী বা ছোট ভাই মাহমুদ ছিল সাথে। তো আমরা ওই দিন সম্ভবত শেষ শেষ দিন ছিল। আমরা মাগরিবের পরে নামাজ শেষে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। আমরা চা খাচ্ছিলাম আর জুলাই বিপ্লব নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ 10-15 জন পুলিশ এসে আমাদের দোকানে ঢুকে আমাদের ফোন হাত থেকে নিয়ে নেয়। কোনো কথাবার্তা না বলেই হাত থেকে ফোন নিয়ে নেয় এবং বিভিন্ন ধরনের গালিগালাজ, সেগুলো তো আছেই। তাদের অকথ্য গালিগালাজ, মা বাপ তুলে। তো তারপরে আমাদের ফোন চেক করে দেখে যে আমরা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত। সরাসরি মাঠে ময়দানে আমাদের স্পটের ছবি দেখে তারা আরো রাগান্বিত হয়। তারা আমাদের ফোন চেক করার পর বিশেষ করে আমার গ্যালারি এবং কালার নোট চেক করার পর ওই স্পটের ছবিগুলা পায়। তারপরে হচ্ছে ওই ফ্যাসিবাদী সরকার নিয়ে কিছু লেখা কবিতা, এগুলা তাদের চোখে পড়ে। ওইগুলো দেখার পরেই একজন আহ সম্ভবত এসআই হবেন উনি, অপারেশন অফিসার না কে যেন, উনি বলল, এই শালারে গাড়িতে ওঠা, শালারে গাড়িতে ওঠা, শালা স্পটে ছিল, ঠিক আছে। তো এইগুলা বইলা আমাদেরকে যাত্রাবাড়ি থানায় নিয়ে যায়। যাত্রাবাড়ি থানায় নেওয়ার পরে আমার সাথে ওই আমার ছোট ভাই মাহমুদ বা ছোট ভাই বন্ধু মাহমুদ ছিল। তো একটু বাচ্চা বাচ্চা টাইপের, ও তো কান্নাকাটি শুরু করছে যে ভাই কি হইলো, এটা কি হইলো, আমরা চা খেতে না বের হইতাম। আমি বললাম যে যাক, আল্লাহ যেটা করছে ভালোর জন্যই করছে, কি করার আর। তো আমাদের সাথে যাত্রাবাড়ি থানায় একজনের সাথে দেখা হয়, আশ্চর্যজনক মানুষ। আমরা তারে উনি আমাদের সাথে কেন্দ্রীয় কারাগারেও ছিলেন, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারেও ছিলেন। ওনার নাম হচ্ছে কামাল। আমরা ওনাকে ডক্টর কামাল বলতাম, বা অনেকে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলতো, এগুলা বলতো। তো উনি আমাদেরকে সান্ত্বনা দেওয়া শুরু করলো, দেখলো যে আমরা দুজন মাদ্রাসার ছাত্র পুলিশে নিয়ে আসছে। ইতিপূর্বে তো কখনো থানায় আসা হয় নাই, আর জেল তো দূরের কি বাদ। তো উনি আমাদেরকে সান্ত্বনা দিতে থাকলেন। আপনাদেরকে কি কোনো কোনো প্রকার খাবার দেওয়া হয়নি থানাতে? না, আসলে খাবার তো থানায় খাবার দেওয়া হয় না। সম্ভবত সেদিন রাতেও আপনি কোনো খাবার খাননি। না, ওই দিন দুপুর বেলাও খাওয়া হয় নাই, যে কোনো কারণে দুপুর বেলাও খাওয়া হয় নাই। তো সারা রাত না খাওয়া, রাত্রে শুধু পকেটে টাকা পয়সা হালকা পাতলা কিছু ছিল, তো ওগুলা কিন্তু দিয়ে ওখানে তো কেনার কোনো সুযোগ ছিল না। সুযোগ ওই পুলিশকে টাকা দিতে হইতো। দেখা গেছে আমি একটা রুটি আনবো, তো ওইখানে পুলিশকে 100 টাকা দিতে হবে একটা রুটি আনার জন্য। তো এটা একটু ঝামেলার ব্যাপার। আচ্ছা, প্রায় কতজন ছিলেন আপনারা ওইখানে? যাত্রাবাড়ি থানাতে অন্তত 100 তো হবই। রাত যত গভীর হচ্ছিল, তো ছাত্র জনতা, সাধারণ জনতা, স্বাভাবিক রিক্সাওয়ালা যারা আছেন, এদেরকেও ধরে ধরে দেখি আনা হচ্ছে। যত রাত গভীর হচ্ছে মানুষ তত আসছে, আমাদের বসার জায়গা পর্যন্ত নেই। আচ্ছা, তো তারপরের দিন আপনাদেরকে কি সরাসরি কারাগারে নিয়ে যায় নাকি জজ কোর্টে তোলা হয়? না, এরপরে আমাদেরকে একদম টেনে হিচ্ছে গরু ছাগল মানে জ্ঞান করে। আমার আমার মনে হয় পুলিশ ওই সময় আমাদেরকে স্বাভাবিকভাবে ভেড়ার পাল মনে করছিল। তো ওইখানে আমাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। ওইখানে
আর প্রিজনের কথা তো ইতিহাস সব মোটামুটি সকলেই জানে। তো আমাদেরকে পরের দিন 9টা কি 10টার দিকে আমাদের কোর্টে নেওয়া হয়, এই রায়শা বাজার জজ কোর্টে নেওয়া হয়। ওইখানে আমরা ওইখানে নেওয়ার পরে আমাদের 200 মিলির একটা পানির বোতল দেওয়া, 200 মিলি বা 250 মিলির একটা পানির বোতল দেওয়া হয়, আর সাথে কিছু রুটি আর একটা কলা। এই হচ্ছে আমাদের খাবার। 24 ঘন্টায় এই হচ্ছে আমাদের খাবার। কখন কারাগারে নেওয়া হয়? এরপরে গারদ গারদে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমরা বিকেল 5টার দিকে ওইখানে যত কার্যক্রম শেষ করে বিকেল 5টার দিকে আমাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিকেল 5টার আচ্ছা, দিকে। আপনাদেরকে যে জজ কোর্টে তোলা হয়েছিল, আপনাদেরকে কি কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল যে আপনারা নিজেরা না নির্দোষ? না 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 না, এই আমাদের ওইখানে তো কোর্টে তোলা হয় নাই, বাস নিয়ে যাওয়ার পর আমাদের গারদে ঢুকায় রাখছে। আমরা যে 10টা বাজে গেছি, 10টা বাজে যাওয়ার পরে গারদে যে আমাদের রাখছে, আমাদের আর কোনো খোঁজ খবর নাই। তো ওইখানে কিছু পুলিশ বা ওই যে আইনজীবীদের যারা থাকে, সহযোগী থাকে, এরা এখানে কিছু 2 নাম্বারই করছেন। ওইখানে ওই যে কি বলে বটতলার আইনজীবী বলে এদেরকে, যারা জীবনেও কেস পান না, তো এইসব আন্দোলনে তারা এই সুযোগগুলা কাজে লাগান। তো এদের দিয়ে কোনো কাজও হয় না, মানুষেরও হয়রানি হয়। আচ্ছা, তো ওখান থেকে আপনারা সঠিক কোনো আইনি সহায়তা না পেয়েই সাথে সাথে আপনাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয় বিকেল হ্যাঁ, 5টার আমাদের দিকে। কারাগারে নিয়ে যাওয়া হয়। আর ওইখানে আর একটা সত্য কথা হলো, মানে আমি যে বাড়িতে জানাবো যে আমি এইখানে আছি, আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তো এটা জানানোর জন্য আমি 300 থেকে 400 টাকা খরচ করছি। সেটা কিভাবে? সেটা পুলিশকে নাম্বার দেওয়ার পরে 100 টাকা দিতে হয় বা 200 টাকা দিতে হয়, যে যেরকম নেয় আর কি। তো এখানে নাম্বার দিয়ে আমি বলছিলাম যে আমার আব্বাকে একটু বললেন যে আমি এখানে আছি, আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। তো ওইখানে আমি 3জন পুলিশকে 300 টাকা দিছি। আবার কারাগারে যাওয়ার পরেও 2জন পুলিশকে 100 করে টাকা দিয়ে, মানে মানে যাতে আমার বাড়িতে খবরটা পৌঁছায় যে আমি জেলে আছি, এখানে আছি, এটা জানানো উচিত তো। বা এটা না জানাইলে আমাকে এখান থেকে কিভাবে উদ্ধার করবে, এটা তাদের তো একটা আছে। আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনাদেরকে কারাগারে নিয়ে কিরকম সেলে রাখা হয়? সেলটা কেমন ছিল, বা এক সেলে আপনারা কতজন ছিলেন? প্রথমে যেখানে রাখা হয়েছে ওইখানে প্রথমে নিয়ে আমাদের ওই যে মেঘনা ভবনের নিচ তলায় আহ ঢোকার সময় হাতের ডানে একটা রুম আছে, ওইখানে মনে হয় 200 মানুষ একসাথে থাকা যায়। থাকা যায় বলতে রাখা হয় আর কি, থাকা তো যায় না, ওই রাখা হয় 200 300 এরকম। ওইখানে আবার মানে কারাগারে আপনার কাছে দেখা গেছে আপনার কাছে টাকা আছে, আপনি বস। ওইখানে একটা বালিশ নিতে হইলে আপনাকে 200 টাকা দিতে হবে, একটা ইয়া কম্বল নিতে হইলে আপনাকে 100 টাকা দিতে হবে, এরকম সিস্টেম। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে টাকা খরচ করতে হবে। পরবর্তীতে যখন আমাদেরকে মেঘনা ভবনের 5 তলায় সম্ভবত 8 কি 7 নাম্বার রুমে রাখা হয়, পরের দিন সকালে ওইখানে পরে ওইখান থেকে অনেকের সাথে পরিচয় হয়, কথা হয়, বা যারা আন্দোলনে সক্রিয় ছিলেন অনেকে একদম দেখা গেছে সমন্বয়ক পর্যায়ের ছিলেন, ঠিক আছে, এদের অনেকের সাথেই কথাবার্তা হয়। তো সম্ভবত তাদের পরিচয় বা এখনো তাদের সাথে যোগাযোগ নেই আসলে এরকম ভাবে। আচ্ছা, তারপর আপনার কারাগারের দিনগুলো কেমন কাটতেছিল? আপনাদেরকে কোনো টর্চার বা নির্যাতন করা হয়েছিল কিনা? টর্চার বলতে ওইখানে তো কারাগারের নিয়ম হচ্ছে সম্ভবত ফজরের পর 5টা বা 6টার দিকে গেট খুলে দেয়, মানে সেলের ইয়া খুলে দেয়, ওটা খুলে দেওয়ার পর 5টা বাজে লাগানো হয়। আমাদের একদম 24 ঘন্টা লক আপে রাখা হয়েছে। মানে আমরা সম্ভবত শেখ হাসিনা বা স্বৈরাচারী ফ্যাসিস্টের অনুমোদনে বা তাদের আদেশে ওইখানে আমাদেরকে 24 ঘন্টা লক আপে রাখা হয়েছে। ওইখানে যদি আমরা বের হইতে যাইতাম বা মাঠে একটু ঘোরাঘুরি করবো, এটা তো নিয়ম স্বাভাবিক। বন্দীদেরকে ওইখানে সকাল 5টা বাজে ছেড়ে দেওয়া হয়, বিকেল 5টা বাজে আবার ঢোকানো হয়, গুনে গুনে ঢোকানো। ওইটাকে বলে ফাইল, ফাইল করে বের করা হয়, ফাইল করে ঢোকানো হয়। তো ওইখানে আসলে আমাদের ক্ষেত্রে এটা হয় না, আমরা 24 ঘন্টাই জুলাই লকআপে বিপ্লবে ছিলাম। যাদেরকে হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে এই তাদেরকে জুলাই সুযোগটা বিপ্লবে দেওয়া যারা হয় না। জুলাই বিপ্লবে যারা গ্রেফতার হয়েছে তাদের কাউকেই বের বের হতে দেওয়া হয় নাই। সবাইকে 24 ঘন্টা লকআপে রাখা হয়েছে। মানে আমাদের সাথে যারা ছিল, আমাদের ওই মেঘনা বিল্ডিং এ যারা ছিল, এদের কাউকে বের বের হতে দেওয়া হয়নি।
আর হইলো ওইখানে বের হইতে গেলে ওই যে 200 করে টাকা দিতে হইতো। প্রথম গেটে 200, মানে আমার সেল থেকে বের হইবো এখানে 100, আর মেইন গেট থেকে দেখা গেছে মেঘনা ভবন থেকে আমরা বের হবো ওইখানে 100 টাকা দিতে হইতো। তো আমি 2-1 দিন বের হইছি টাকা পয়সা দিয়ে। আবার অনেকে ওয়াল টপকায়ও বের হইতো। তারপর আপনাদের ওখানে খাবারের রুটিনটা কেমন ছিল? কারাগার থেকে আপনাদেরকে কেমন খাবার দিত? খাবার আসলে সকালবেলা ওই যে জেলখানার ঐতিহাসিক লাল রুটি আর সবজি সবজি একেবারে, মানে এটাকে বলা যায় মানে স্বাস্থ্যকর সবজি যেটাকে বলে, আসলে না লবণ আছে না মরিচ আছে, শুধু সেদ্ধ সবজি ওইটা আর কি। আর সাথে লাল রুটি, একটা করে লাল রুটি, এই। আর দুপুরে ভাত সবজি এরকম কিছু। আচ্ছা, আপনাদেরকে কি নামাজ কালাম পড়ার সুযোগ সুবিধা দিত? নামাজ কালাম, হ্যাঁ নামাজ কালাম তো পড়ার সুযোগ সুবিধা ওইখানে আছে, একদমই নামাজ কালাম পড়ার সুযোগ আছে, কিন্তু মানে এক ছেলে অনেকজনকে রাখার ফলে মানে অসুবিধা হ্যাঁ হয়েছে এটা একটু অসুবিধা হয়। কিন্তু সেলের যে ইনচার্জ থাকে উনি যদি ঠিক হন, উনি যদি দেখা গেছে নামাজ কালাম পড়েন, তাহলে মোটামুটি সবাইকে নিয়ে নামাজ কালাম পড়া যায়। যেমন আমাদের ছেলে ছিলেন হাফেজ আলী হাসান ভাই। তো উনি সম্ভবত মার্ডার কেসের আসামি বা এরকম, মানে আওয়ামী লীগ স্বৈরাচারের সরকারের যে কোনো দোসরের মাধ্যমে উনি আসছেন মার্ডার কেসের আসামি হয়ে। তো উনি ছিলেন আমাদের ইনচার্জ, অত্যন্ত ভালো মানুষ। তো উনি আমাদের সবাইকে নামাজের দাওয়াত দিতেন। আমরা 2-3 জন একসাথে যখন নামাজ পড়তাম, তো আলী হোসেন ভাই অন্যদেরকে সাথে নেওয়ার চেষ্টা করতেন, যে উনি নামাজের পরে আহ তালিম করতেন। ওই তালিমে দেখা গেছে একটা সময় 2-3 দিন যাওয়ার পরে আমাদের ছেলে সম্ভবত 41 জন বা 40 জন ছিলাম আমরা। তো 40 জনের 40 জনই আমরা জামাতে নামাজ পড়তেছি। এটা আসলে মানে আলী হুসাইন ভাই যিনি আছেন আমাদের ইনচার্জ ছিলেন, ওনার এটা ক্রেডিট, ঠিক আছে। তো আমরা দেখা গেছে আমার ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইতাম, তারপরে হচ্ছে 8টা-10টার দিকে উঠে আমি এই সকালের নাস্তাটা খাওয়া হইতো না আমার, লাল রুটি বা এই মানে কেমন যেন ভালো লাগতো না, খাইতাম না। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো আশা ছিল যে এখান থেকে বের হতে পারবেন বা দেশ আবারও স্বাধীন হবে, স্বৈরাচার মুক্ত হবে? বা আপনার কি রকম চিন্তা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, বা আপনাদের পারস্পরিক আলোচনা হইতো কিনা এই বিষয়গুলো? আমরা আসলে বাহিরের কোনো খোঁজ খবরই সংবাদ এগুলো আমরা পাইতাম না, ঠিক আছে, ওগুলো আমাদের কাছে মানে সম্ভব ছিল না আসা। তো আমরা নিজেদের মধ্যে মানে এই জেলে আসার আগে যেই কর্মকাণ্ডগুলা বা জুলাই বিপ্লব নিয়ে আমাদের যে সরব ছিলাম, তো ওইগুলো নিয়ে আলাপ আলোচনা হইতো, আমাদের পিছনের ইতিহাস নিয়ে হইতো। মানে ভবিষ্যতে যে কি হবে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। মানে আমরা জানতাম আমরা 6 মাসের আগে বের হইতে পারবো না, 6 মাস 1 বছর মানে কে কোথায় থাকবে আমরা বলতে পারি না, ঠিক আছে। এটা নিশ্চিত ছিলাম যে আমাদের কঠিন শাস্তি হবে, এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগদান করার কারণে দেখা গেছে আমাদের মানে গুম খুম হত্যা হইতে পারে। আমরা এটার জন্য মোটামুটি প্রস্তুত ছিলাম, আমাদের ছেলে যারা ছিল সবাই মোটামুটি দেখা গেছে নিশ্চিত আমরা 6 মাসের আগে আমাদের বাহিরের মানে বের হওয়ার কোনো সুযোগ আমাদের নাই, এটা একদম পুরোপুরি নিশ্চিত ছিলাম। এরপর যখন 5ই আগস্ট আসলো, আপনারা কি সেদিন জেনেছিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, বা কিভাবে জানলেন? আমরা আসলে 5 তারিখ আসর বা মাগরিবের আগ পর্যন্ত জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ঠিক আছে। আমরা আসর বা মাগরিব আমাদের তো ওই যে প্রত্যেকদিন আসরের পরে মাগরিবের পরে তালিম হইতো, আলী হোসেন ভাই তালিম করতেন। তো আমরা সম্ভবত আসর বা মাগরিব, আমার সঠিক মনে নাই। তো মাগরিবের নামাজ বা আসরের নামাজ শেষে আমরা তালিম শেষে দোয়া করছিলাম। মানে আলী হোসেন ভাই মানে এই দিনের মতো এত লম্বা দোয়া আগে কখনো করেন নাই এই বিগত 10-15 দিনে। তো ওই দিন এত পরিমাণে দোয়া করতেছিলেন উনি, মানে আমার মনে হইতেছিল আমরা মনে হয় মুক্ত হয়ে যাব বা কিছু একটা ঘটবে এরকম কিছু। তো হঠাৎ দোয়া করতে করতে দোয়ার মাঝেই পাশের বিল্ডিং থেকে মানে নারায়ে তাকবীর স্লোগান আসতে থাকলো। সম্ভবত মাগরিব বা আসর হবে, যাই হোক নারায়ে তাকবীর স্লোগান আসতে থাকলো। আবার কেউ কেউ জিয়ার সৈনিক বলে স্লোগান দিচ্ছে। মানে মুহূর্তে পট পরিবর্তনের একটা আভাস আমরা পাচ্ছিলাম।
দোয়ার মধ্যে কেমন যেন মানে একটা আনন্দ আনন্দ লাগছিল। মানে স্বৈরাচারের মানে আশ্রয়স্থল আতর ঘর যে এখানে, ওইখানে দেখা গেছে নারায় তাকবীর স্লোগান হচ্ছে, ব্যাপারটা এক অন্যরকম খুশির ব্যাপার। তো ওইখানে দোয়া শেষে আমরা আলী হোসেন ভাই কার মাধ্যমে যেন সংবাদ আনলো যে হাসিনা পালিয়ে গেছে। ব্যাপারটা তখন আলী হোসেন ভাই মানে সরাসরি সরাসরি আমাদের সাথে নিয়ে মানে শুকরান সিজদা করলেন, ঠিক আছে। মানে আমরা জানিও না যে আহ, পালিয়ে গেছেন শেখ হাসিনা, ঠিক আছে। তো উনি আমাদেরকে বললেন, এই সবাই আসো সিজদা করো, শুক্রিয়া তান সিজদা করো। আমরা সিজদা করার পরে ওনার দিকে মানে ভেবলার মতো তাকায় আছি যে কি হইলো। বলতেছে তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমরা টেনশন করো না, শেখ হাসিনা স্বৈরাচার পালায়ে গেছে। তো তখন আর কি মানে খুশিটা আসলে বলার ভাষা নাই বা বুঝাইতেও পারবো না কেমন ছিল তখন। তো আমি তো আসলে আমি মাহমুদ, আলী হোসেন ভাই, আরো দু একজন মানে জামাতের দু একজন ছিলেন ওইখানে। একজন ছিলেন আপনার একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, সম্ভবত ধানমন্ডিতে ওনার যে কোন ইবনে সিনায় সম্ভবত উনি চাকরি করেন। নাম হচ্ছে আশিক তপু ভাই। উনি অনেক ভালো মানুষ, আমাদেরকে অনেক সান্ত্বনা দিচ্ছেন। এরপর 5 তারিখে আপনারা যখন নিশ্চিত হলেন যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপর তো আপনারা একদম নিশ্চিত ছিলেন যে মুক্তি পাবেন এবং অবশেষে সম্ভবত 6 আগস্টে মুক্তি পেয়েছিলেন নাকি? 6 আগস্ট রাত 12টার পরে মুক্তি পেয়েছি। আচ্ছা, যাই হোক, শুক্রিয়া যে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এরপর অনেক যারা আপনারা কারাগারে ছিলেন মুক্তি পেয়েছেন, এটা খুবই আনন্দের সংবাদ। আমরা এখন আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে যারা কবি, লেখক, সাহিত্যিক আছে, তাদেরকে বিভিন্ন কারণে যখন কারাগারে নিক্ষেপ করা হয়, কারাগারে রাখা হয়, সেখান থেকে তারা অনেক কবিতা লেখে, গল্প লেখে, ছড়া লেখে। যেমন কাজী নজরুল ইসলাম, তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে যখন কারাগারে রাখা হলো, তিনি সেখানে লিখেছেন কারার ওই লৌহ কপাট, তারপরে লাথিমার ভাঙড়ে তালা, এরকম বিভিন্ন লেখাতে তিনি তিনি সেখানে লিখেছেন। আমরা আসলে জানতে চাইবো যে কবি আবু বকর চৌধুরী সাহেব কি কারাগারে লিখেছিলেন কবিতা? টুকটাক যেহেতু কবিতা লিখি, কবিতা নিয়ে বাস করি, তো কবিতা তো লেখা হয়ই, বা কারাগারেও লেখা হয়েছে, অনেক কবিতা লেখা হয়েছে। আচ্ছা, আমরা তার মধ্যে থেকে একটা কবিতা শুনতে চাচ্ছি, আপনি আমাদেরকে শুনুন। লাভ ইউ ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ, তুমি নারীর মতো আকর্ষণীয়, প্রেমময়। তোমার ঠোঁটে মেরুন রক্তের লিপস্টিক, পরনে পদ্মা সেতুর মেরে দেয়া পয়সায় কেনা লাল সাদা মসলিন শাড়ি। আমার কৃষক বাপের ট্যাক্সে তোমার তলপেটে তুলতুলে মেদ জমেছে। ভিক্ষুকের ট্যাক্সে কিনেছো ভিক্ষুকের ট্যাক্সে কিনেছো বুলেট প্রুফ গাড়ি। ইচ্ছে করে তোমার টোল পড়া গালে বিষাক্ত চুমু খাই। লাভ ইউ ফ্যাসিবাদ। শহরের অলিগলিতে ক্ষুধার্ত কুকুর চেটে খাচ্ছে তোমার ঋতুস্রাবের নোংরা ন্যাপকিন। তুমি মহাকালী, মহাদেবী, শয়তানের অবতার তুমি। ধন্যবাদ কবি আবু বকর চৌধুরী আপনাকে বইকিনি.com এর আজকের লেখক সমাচারে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবারও সময় পেলে আপনাকে আমন্ত্রণ করব এবং আপনার কারা নির্যাতনের অন্যান্য যে কথাবার্তাগুলো আছে আমরা সেগুলো শুনবো। প্রিয় পাঠক, আপনারা দেখছেন বইকিনি.com এর নিয়মিত আয়োজন লেখক সমাচার। আজকে আমরা কথা শুনেছি কবি আবু বকর চৌধুরী সাহেবের। পরবর্তীতে আরো অন্যান্য লেখকদেরকে নিয়ে আমরা আয়োজন করব লেখক সমাচার। আপনি জানাতে পারেন আপনার প্রিয় লেখকের নাম, যার থেকে শুনতে চাচ্ছেন তার লেখালেখির গল্প কাহিনী।